তো আজকে এই ভিডিওতে আমরা দুটো টপিক মাত্র আলোচনা করব। প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন বলে যে ক্লাস 12-এর চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে এক হচ্ছে লিঙ্কেজ আর দ্বিতীয় হচ্ছে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। তো প্রথমে দেখো আমরা এখানে বলছি ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। তো ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সের মানেটা কি? যখন মেন্ডেল যখন তোমার জিনতত্ত্ব নিয়ে কাজ করে, তখন কিন্তু এই কিভাবে আমাদের এক বংশ থেকে পরবর্তী বংশতে জিনগত বৈশিষ্ট্যগুলো যাতায়াত করে বা জিনগত বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার হয়, সে ব্যাপারে কিছু বলতে পারেনি। তাই প্রথমে দিয়ে কী করেছিল, এটা শার্টেন বোভেরি এবং টি.এইচ. মর্গান এরা কী করেছিল, তোমার প্রথম জিনিসটা ব্যাখ্যা করে যে কিভাবে একটা বংশ থেকে পরবর্তী বংশতে ক্রোমোজোমগুলো যাচ্ছে, এবং শুধু ক্রোমোজোম যাচ্ছে না, ক্রোমোজোমের উপরে যে জিনগুলো রয়েছে সেই জিনগুলোর মাধ্যমে বংশগত বৈশিষ্ট্য এক জনক থেকে পরবর্তী জনতে সঞ্চারিত হচ্ছে। এটা কখন জানা সম্ভব হলো, যখন তোমার কোষ বিভাজন, বিশেষ করে মিয়োসিস কোষ বিভাজন যখন প্রথম আবিষ্কার হলো। তাই ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সের মানেটা বুঝতে হলে ক্রোমোজোমের মাধ্যমে বংশগত বৈশিষ্ট্য এক জনক থেকে পরবর্তী জনতে সঞ্চালন করা। এটা মেন্ডেলের দুটো সূত্র, ল অফ সেগ্রিগেশন এবং ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট এর ব্যাখ্যার মাধ্যমে করা সম্ভব হয়েছে। চলো দেখা যাক কি বলছে এখানে। বলছে মেন্ডেল পাবলিশড হিজ ওয়ার্ক অন ইনহেরিটেন্স অফ ক্যারেক্টার্স ইন 1865। মেন্ডেল কী করেছিল, বংশানুক্রমিকের সূত্র তো দিয়েছিল, যে বংশানুক্রমিক যে সত্তাগুলো বা বৈশিষ্ট্যগুলো একজন থেকে আরেকজন যাচ্ছে তার সূত্র দিয়েছিল, কিন্তু ফর সেভারাল রিজন, অনেক কারণে ইট রিমেন আনরিকগনাইজড টিল 1900। বংশানুগতভাবে একজন থেকে পরবর্তী জনতে যে জীবের বৈশিষ্ট্যগুলো যাচ্ছে, সেটা কীভাবে যাচ্ছে সে সম্পর্কে মেন্ডেল ধারণা দিয়েছিল, কিন্তু সেগুলো তার মৃত্যুর অনেক দিন পর্যন্ত, সেটা মৃত্যুর পরেও আনরিকগনাইজড হয়ে গিয়েছিল। মোটামুটি তোমার ধরে নাও 1822 থেকে তোমার 1884 খ্রিস্টাব্দ পর্যন্ত সে কাজ করেছিল, বসেছিল। 1884 খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর তখন কিন্তু সে কেউ জানতে পারেনি সে কী কাজ করেছিল। 1900 খ্রিস্টাব্দে তার কাজগুলো রিডিসকভার্ড হয়, তারপরে মানুষ বুঝতে পারে সে কী করেছিল। ফার্স্টলি কেন সে মানুষ জানতে পারেনি বা কেন বুঝতে পারেনি? প্রথমত, কমিউনিকেশন ওয়াজ নট ইজি ইন দোজ ডেজ অ্যান্ড হিজ ওয়ার্ক কুড নট বি ওয়াইডলি পাবলিশড। তাহলে তার ফেলিয়ারের প্রধান কারণ হচ্ছে কি, এক নম্বর হচ্ছে কমিউনিকেশন। বর্তমানে যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কী হয়, একটা জিনিস চারদিকে ছড়িয়ে পড়ে, এর ক্ষেত্রে কী হয়েছিল, যে কমিউনিকেশনের প্রবলেম হয়েছিল, অর্থাৎ জিনিসটা ছড়িয়ে পড়তে পারেনি, এবং নিজে থেকেও বড় বড় জার্নালগুলোতে সে তার থিওরিটা পাবলিশ করতে পারেনি, অর্থাৎ নট পাবলিশড ইন reputed journal in that time. Secondly, his concept of gene or factors, in Mendel's words, as stable and discrete unit that control the expression of the trait and of the pair of alleles which did not blend with each other, was not accepted by contemporaries as an explanation for the apparently continuous variation seen in nature. তারপর বলছে কি, যে হিজ কনসেপ্ট অফ জিন, সে তো সে সময় জিন বলতে পারেনি, সে ফ্যাক্টর বলেছিল। তো এই ফ্যাক্টর সম্পর্কে তার যে ধারণা, অ্যান্ড স্টেবল, এবং ফ্যাক্টর যে একটা স্টেবল, স্থায়ী এবং ডিসক্রিট পৃথক ইউনিট, যেটা কন্ট্রোল দ্য এক্সপ্রেশন অফ ট্রেট, অর্থাৎ আমাদের যে ফেনোটাইপিক বৈশিষ্ট্যগুলো সেটাকে নিয়ন্ত্রণ করে, অফ দ্য পেয়ার অফ অ্যালিল, এবং তার কি একজন অ্যালিল রয়েছে, অ্যান্ড হুইচ ডিড নট ব্লেন্ড, তারা পরস্পরের সঙ্গে কোনো সময় মিলে যায় না। অর্থাৎ তুমি যখন তুমি টিটি ক্রস করাচ্ছ, তখন কি হচ্ছে, টিটি তৈরি হচ্ছে, এরা মনে হচ্ছে যে এরা পরস্পরের সঙ্গে মিশে গেছে, কিন্তু যখন আবার পর্বে F2 জেনারেশনে যাচ্ছ, তখন সবাই কিন্তু আলাদা বৈশিষ্ট্যভাবে প্রকাশ পেয়ে যাচ্ছে। অর্থাৎ ডিড নট ব্লেন্ড, তারা পরস্পরের সঙ্গে মিশে যায় না। তাহলে অ্যালিলগুলো যে রয়েছে, এই যে অ্যালিলগুলো কী হচ্ছে, মনে হচ্ছে যে অ্যাপারেন্টলি তোমার মিশে যাচ্ছে, কিন্তু আসলে মিশে যাচ্ছে না। সে নতুন ক্যারেক্টার F2 জেনারেশনে আবার তোমার ফিরে আসছে, এটাই বলছে ডিড নট ব্লেন্ড with each other, was not accepted by
his contemporaries as an explanation for the apparently continuous variations in nature মানে এই যে প্রকৃতিতে যে কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের পরিবর্তন বা এই ধর প্রত্যেকটা জীবের মধ্যে যে পরিবর্তন রয়েছে সেই পরিবর্তনটা যে হচ্ছে এবং তার পিছনে যে এই জিন বা অ্যালিল বা ফ্যাক্টরের ভূমিকা রয়েছে সেটা কি করতে পারেনি সে তার সমসাময়িক কোনো বৈজ্ঞানিকরা বা বায়োলজিস্টরা সেটা গ্রহণ করতে পারেনি। তার জন্য হচ্ছে কি যে ডু নট অ্যাকসেপ্ট বাই কন্টেম্পোরারি বায়োলজিস্ট কোনো জীববিদ্যা তার এটাকে গ্রহণ করতে পারেনি। থার্ডলি কিসের জন্য মেন্ডেলস অ্যাপ্রোচেস অফ ইউজিং ম্যাথমেটিক্স টু এক্সপ্লেন বায়োলজিক্যাল ফেনোমেনা was totally new and unacceptable to many of the biologists of this time. তাহলে মেন্ডেল কি করেছিল তার যে মটর গাছের উপর যে ব্যাখ্যা সেটা জীববিদ্যার প্রথম স্ট্যাটিস্টিক্যাল অর্থাৎ ম্যাথমেটিক্যাল ইউজের মাধ্যমে কি করেছিল তোমার প্রবলেম সলভ করেছিল জেনেটিক্সের প্রবলেম সলভ করেছিল সেটা সে সময়কার বায়োলজিস্টরা গ্রহণ করতে পারেনি। ফাইনালি দো মেন্ডেলস ওয়ার্ক সাজেস্টেড দ্যাট ফ্যাক্টরস ওয়ার ডিসক্রিট ইউনিট। আবার বলছে কি মেন্ডেল বললো ফ্যাক্টর বা জিনগুলো হচ্ছে এই যে জিনগুলো সবাই পৃথক ইউনিট কে কারোর সঙ্গে মিশে যাচ্ছে না। হি কুড নট প্রোভাইড any physical proof for the existence of factors say what they were made of। বলছে যে সে যে বলেছিল যে ফ্যাক্টরগুলো যে রয়েছে ফ্যাক্টরগুলো প্রত্যেকটা ডিসক্রিট ইউনিট এবং টিটি আমি লিখে দিয়েছি এর কি পুরো ফিজিক্যাল প্রুফ দেখাতে পারেনি অর্থাৎ টিটি যে আছে তার ফিজিক্যাল প্রুফ দেখাতে পারেনি বলে সেটা আবার অ্যাকসেপ্টেবল হয়নি। তাহলে কতগুলো কারণ হলো এক হচ্ছে কমিউনিকেশন প্রবলেম ছিল বিভিন্ন জায়গায় পাবলিশ করতে পারেনি, দ্বিতীয় হচ্ছে কি ভালো জার্নালে পাবলিশ করতে পারেনি, তৃতীয় নম্বর হচ্ছে কি সে সময়কার যে বৈজ্ঞানিকরা ছিল তারা তার জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি যে ফ্যাক্টর অর্থাৎ জিনিস একটা ডিসক্রিট এবং স্টেবল ক্যারেক্টার এবং সেটা কী করছে এই প্রকৃতিতে যে এত কন্টিনিউয়াস ভ্যারিয়েশন হচ্ছে সে ভ্যারিয়েশনের জন্য দায়ী। তার বলছে কি যে তিনি প্রথম ম্যাথমেটিক্সের মাধ্যমে কী করেছিল সে বায়োলজিক্যাল প্রবলেম সলভ করেছিল যা সে সময়কার বায়োলজিস্টরা মেনে নিতে পারেনি। আর লাস্ট পয়েন্ট হচ্ছে কি যে এই যে তোমার ফ্যাক্টর সে বলেছিল ফ্যাক্টরগুলো হচ্ছে প্রত্যেকটা ডিসক্রিট ইউনিট পৃথক ইউনিট এই ইউনিটগুলো কার যে ফিজিক্যাল কোনো অ্যাপিয়ারেন্স সে দেখাতে পারেনি বলে কি হচ্ছে কেউ মেনে নিতে পারেনি। তখন লেটার দেখো ইন 1900 থ্রি সায়েন্টিস্ট হুগো দ্য ব্রিজ, কোরেন্স অ্যান্ড শেরমার্ক। এরপর 1900 খ্রিস্ট রিডিসকভার কে করলো হুগো দ্য ব্রিজ করলো হুগো দ্য ব্রিজ শেরমার্ক অ্যান্ড কোরেন্স। তার মৃত্যুর 16 বছর পরে তোমার তার কাজটাকে আবার রিডিসকভার করা হলো, আবিষ্কার হলো। ইন্ডিপেন্ডেন্টলি rediscovered Mendel's result on the inheritance of characters। মেন্ডেলের যে বংশানুক্রমিক যে সূত্রগুলো রয়েছে সেগুলোকে রিডিসকভার্ড করা হলো। অলসো by this time due to advancement of microscopy that were taking place scientists were able to carefully observe cell division। যেহেতু সে সময় কি হয়েছে তোমার নতুনভাবে কি আবিষ্কার হয়ে গেছে মাইক্রোস্কোপ আবিষ্কার হয়ে যাওয়ার ফলে সে সময় কোষ বিভাজন ব্যাপারটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। This lead to the discovery of a structure in the nucleus that appeared to double and divide just before each cell division। তাহলে বলছে কি যে এই মাইক্রোস্কোপের মাধ্যমে কি দেখা গেল যে কোষ বিভাজন অর্থাৎ নিউক্লিয়াস যে বিভাজিত হচ্ছে সেই জিনিসটা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা গেল। These were called chromosomes। বলছে যে this lead to discovery of a structure in the nucleus। the নিউক্লিয়াসের স্ট্রাকচার যদি ডিসকভার হলো দেখতে পেলো যখন দ্যাট অ্যাপিয়ার টু ডবল অ্যান্ড ডিভাইড জাস্ট বিফোর সেল। প্রত্যেকটা সেল ডিভিশনের আগে কোষ বিভাজনের আগে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমটা রয়েছে সেটা ডাবল হয়ে যাচ্ছে। ডাবল হওয়ার পরে কি হচ্ছে তারপর সেটা ডিভিশন হচ্ছে। যেমন মাইটোসিস কোষ যেমন কী হচ্ছে ধরো তোমাকে যদি এখানে একটা ক্রোমোজোম থাকে তো আমাদের এস ফেজের মাধ্যমে কী হবে সেটা দুটো হয়ে যাবে, দুটো হয়ে গেল। এই দুটো ক্রোমোজোম তখন কি কোষ বিভাজনের মাধ্যমে
একটা একটা করে আলাদা হয়ে যাবে। বুঝলে এখানে তাহলে এখানে কি এস ফেজের মাধ্যমে ডাবল হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে যে মাইটোসিস যখন প্রথম তোমার কি আবিষ্কার হলো, মাইক্রোস্কোপ আবিষ্কার হলো, তখন কোষ বিভাজনটা ওরা দেখলো কি যে প্রত্যেকটা কোষ বিভাজনের আগে ডাবল হয়ে যাচ্ছে, তারপরে কি হচ্ছে ডিভিশন হচ্ছে, সেটাকে আমরা বললো ক্রোমোজোম। By 1902, the chromosomes movement during meiosis had been worked out. তারপর এই যে মিওসিস প্রক্রিয়া ক্রোমোজোমগুলো কিভাবে ডিভাইড হলো, তারপর মুভমেন্ট করছে, অর্থাৎ অ্যানাফেজ চলন দেখাচ্ছে, সেই অ্যানাফেজ চলনের মাধ্যমে একটা কোষের দুই পোলের দিকে চলে যাচ্ছে, সেই মুভমেন্টটা ওরা দেখতে পেল। Walter Sutton and Theodore Boveri noted that the behavior of chromosomes was parallel to the behavior of genes and used chromosomes movement to explain the Mendel's law. তো মেন্ডেলের লগুলোকে ব্যাখ্যা করলো কীভাবে? সাটেন বোভেরি বললো যে যখন ক্রোমোজোমগুলো তোমার সমান্তরালভাবে কী করছে, সেপারেট, যেখানে দেখো এখানে 4টে ক্রোমোজোম ছিল, এরা কী করলো অ্যানাফেজিক মুভমেন্টের মাধ্যমে দুই পাশে চলে গেল এই স্পিন্ডেল বিমতন্তুর মাধ্যমে, তারপরে দুটো আলাদা কী করলো কোষ তৈরি করলো। আবার মিওসিস 2 এর ফলে কী হচ্ছে দেখো, এই ক্রোমোজোমগুলো আবার তোমার সেপারেট হয়ে গেল, সেপারেট করে ইন্ডিভিজুয়াল 4টা ক্রোমোজোম তৈরি করলো। এবং এই ইন্ডিভিজুয়াল 4টা ক্রোমোজোমের মধ্যে কি আসলো, যখন ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যাচ্ছে, ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলো কি হচ্ছে আলাদা হয়ে আলাদা বডিতে চলে আসছে। রিকল দ্যাট ইউ হ্যাভ স্টাডিড দ্য বিহেভিয়ার অফ ক্রোমোজোম ডিউরিং মাইটোসিস, ইকুয়েশনাল ডিভিশন অ্যান্ড ডিউরিং মিওসিস। তাহলে এরপর কি হচ্ছে রিকল, তাহলে দেখলো কি এই যে ক্রোমোজোমের অ্যানাফেজিক যে মুভমেন্টটা, সেটা মাইটোসিস এবং মিওসিস উভয় ক্ষেত্রে দেখলো একই রকমভাবে ঘটছে। The important thing to remember are that chromosomes as well as genes occur in pairs. এবং সে আরেকটা দেখলো কি যে ক্রোমোজোমগুলো কি থাকছে সবসময় দেখো পেয়ার হিসেবে হচ্ছে, এখানে পেয়ার রয়েছে, এখানে আবার পেয়ার হচ্ছে, ক্রোমোজোমগুলো occur in pairs. The two alleles of genes pairs are located on homologous site on homologous chromosome. তাহলে কি বলছে টু অ্যালিল, দুটো অ্যালিল, তারপর ক্রোমোজোমগুলো কি রয়েছে পেয়ার অবস্থা, মানে জোড়া অবস্থায় থাকছে। এবং ক্রোমোজোমের উপরে যে জিনগুলো রয়েছে সেই জিনগুলো কি থাকছে দেখো, দ্য টু অ্যালিলস অফ এ জিন পেয়ার। তাহলে জিনের যে দুটো অ্যালিল থাকছে সে দুটো কিন্তু পেয়ার অবস্থায় থাকছে, এই দেখো টিটি টিটি, এরা পেয়ার অবস্থায় থাকছে। এবং সেগুলো কোথায় থাকছে, হোমোলোগাস ক্রোমোজোম। সমস্ত ক্রোমোজোম কাকে বলা হয়, যে সমস্ত ক্রোমোজোমের আকার আকৃতি, জিনের সংখ্যা, জিনের প্রকৃতি, জিনের প্রকৃতি ইত্যাদি একই রকমের হয়, তাকে হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়ে থাকে। তাহলে এখানে মেন ব্যাপারটা কি হলো, যে মেন্ডেল কেন ব্যর্থ হয়েছিল সেই সময় তার সূত্র মানে পাবলিশ করতে, আর মেন্ডেল কেন ফেমাস হতে পারেন, বিখ্যাত হতে পারেন, জানতে পারেনি মানুষ। দ্বিতীয় হলো কিছু মেন্ডেল জিনিসটা কীভাবে রিডিসকভার হলো, এবং রিডিসকভার হওয়ার পর সাটেন এবং বোভেরি কীভাবে জিনিসটাকে তোমার এক্সপ্লেন করলো যে যখন একটা ক্রোমোজোম কোষ বিভাজনের সময় সেপারেট হয়ে যায়, ক্রোমোজোম পেয়ার হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার যখন সেপারেট হয়ে যাচ্ছে, তখন কী হচ্ছে ক্রোমোজোমের উপর অবস্থিত জিন পেয়ারগুলো, যেটা দুটো করে অ্যালিল দ্বারা তৈরি থাকে, পেয়ার অফ অ্যালিল দ্বারা তৈরি থাকে, সেগুলো কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে, এটা বলতে চাইছে এখানে। নেক্সট, এ কম্প্যারিজন বিটুইন বিহেভিয়ার অফ ক্রোমোজোমস অ্যান্ড জিনস। ক্রোমোজোম এবং জিনের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে এখানে। প্রথম দেখো বলছে যে অকার ইন পেয়ার, ক্রোমোজোমে কি হচ্ছে যখন কোষ বিভাজন হচ্ছে তখন এরা মানে জোড়ায় জোড়ায় অবস্থান করছে, যেমন হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম। আবার জিনগুলো হচ্ছে কি তোমার অকার্স ইন পেয়ার। সেগ্রিগেট অ্যাট দ্য টাইম অফ গ্যামেট ফর্মেশন। তাহলে জিনের মধ্যে যে অ্যালিলগুলো রয়েছে সেগুলো কি সেগ্রিগেট হয়ে যাচ্ছে, পৃথক হয়ে যাচ্ছে, কখন গ্যামেট ফর্মেশনের সময়, সাজ দ্যাট অনলি ইফ অফ ইচ পেয়ার ইজ ট্রান্সমিটেড টু এ গ্যামেট। তার মধ্যে একটা জোড়া কি হচ্ছে একটা গ্যামেটের মধ্যে যাচ্ছে। সেগ্রিগেট অ্যাট গ্যামেট ফর্মেশন অ্যান্ড অনলি ওয়ান অফ ইচ পেয়ার ইজ ট্রান্সমিটেড টু দ্য গ্যামেট। তাহলে এখানে কি বলছে যে তারা গ্যামেট তৈরি করার সময় তারা কি হচ্ছে সেই পৃথক হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা গ্যামেটে একটা করে যাচ্ছে। যেমন ধরেন এটা টি, যখন এরা সেগ্রিগেট হয়ে যাচ্ছে তখন টি একটাতে যাচ্ছে, গ্যামেটে যাচ্ছে, টি একটা গ্যামেটে যাচ্ছে। হলো ইন্ডিপেন্ডেন্ট পেয়ার সেগ্রিগেট ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার, এবং যে তারা যে মানে পৃথক হচ্ছে তারা কারোর উপর নির্ভর করে না, তারা স্বাধীনভাবে হচ্ছে। ওয়ান পেয়ার সেগ্রিগেট ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যানাদার পেয়ার,
তাহলে একটা অন্যের উপর নির্ভর করছে না, ইন্ডিভিজুয়াল স্বাধীনভাবে। ক্যান ইউ টেল হুইচ অফ দিস কলামস এ অ্যান্ড বি রিপ্রেজেন্ট ডিউরিং অ্যানাফেজ অফ মিওসিস ওয়ান? ডিউরিং অ্যানাফেজ অফ মিওসিস ওয়ান। তাহলে এখানে ক্রোমোজোম এবং জিন যে দুটো আছে সে দুটো কিন্তু একইভাবে কাজ করছে। ক্রোমোজোমের ক্ষেত্রে এরা জোড়া উপস্থিত হচ্ছে, জিনের ক্ষেত্রে জোড়া জোড়া থাকছে। এরা কি করছে, গ্যামেট ফর্মেশনের সময় তারা কি করছেন, segregate a time of gamete formation such that only one of each pair is transmitted to a gamete. Only one a pair ট্রান্সফার হচ্ছে কি তোমার গ্যামেটের মধ্যে। দেখো এটা হচ্ছে ক্রোমোজোমকে বোঝানো হচ্ছে, ক্রোমোজোমকে বোঝানো হচ্ছে, এখানে তোমার জিনকে বোঝানো হচ্ছে। দেখো প্রত্যেকটা পেয়ারে যে এই পেয়ারটা ব্রাউন এবং গ্রিন, ব্রাউন গ্রিন এই পেয়ারটা তোমার চলে যাচ্ছে আলাদা হবে। এবং বলছে এখানে যখন সেগ্রিগেট গ্যামেটস ফ্রম ফরমেশন অ্যান্ড অনলি ওয়ান অফ ইচ পেয়ার, প্রত্যেকটার একটা করে পেয়ার গ্যামেটের মধ্যে যাচ্ছে। ডিউরিং অ্যানাফেজ অফ মিওসিস ওয়ান, তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো, এটা মিওসিস ওয়ানের অ্যানাফেজটা দেখো, মিওসিস ওয়ানের অ্যানাফেজটা দেখো স্যাম্পল। তাহলে ওয়ান লং অ্যারেঞ্জ অ্যান্ড শর্ট গ্রিন, তো লং অরেঞ্জ অ্যান্ড শর্ট গ্রিন ক্রোমোজোম রয়েছে, অ্যান্ড লং ইয়েলো অ্যান্ড রেড ক্রোমোজোম। এদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এরা প্রথমে অ্যানাফেজ ওয়ানের মাধ্যমে কি দুটো আলাদা ক্রোমোজোম তৈরি করছে, দুটো আলাদা কোষ তৈরি করছে, এবং দুটো কোষের মধ্যে কি পেয়ার একটা করে জোড়া রয়েছে। জোড়ার পর আবার তো এটা যখন আবার সেপারেট হচ্ছে তখন চারটে কোষ উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে 2n থেকে n হয়ে যাচ্ছে, আবার n থেকে এখানে তোমার n ফরমেশন করছে, হ্যাপ্লয়েড চারটে সেল জার্ম সেল তৈরি করছে। The two chromosomes pair can align to the metaphase plate independently of each other. তাহলে এখানে দেখো প্রথমে দুটো পেয়ার অফ ক্রোমোজোম যেটা মেটাফেজ অর্থাৎ ইকুয়েটোরিয়াল রিজনে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে সমান্তরালভাবে সজ্জিত হচ্ছে দুজনের ক্ষেত্রেই। To understand this, compare the chromosome of 4 different color in the left and right columns. তাহলে 4 different color এখানে ক্রোমোজোম রয়েছে, কম্পেয়ার করতে বলছে। In the left column, orange 1, in the orange and green is segregate together. তাহলে অরেঞ্জ এবং গ্রিন, এই যে অরেঞ্জ আর গ্রিন এটা segregate each other, orange and green segregate each other, but in the right hand column the orange chromosome is segregate with the red chromosome. অরেঞ্জটা হচ্ছে রেড ক্রোমোজোমের সঙ্গে সেগ্রিগেট হচ্ছে, পৃথক হয়ে যাচ্ছে। যে এটা কিছু না, অ্যানাফেজের মাধ্যমে কি হচ্ছে দুটো করে ক্রোমোজোমগুলো যে সেপারেট হয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে। দেখো সার্টেন অ্যান্ড বোভেরি argued that the pairing and separation of pair of chromosomes would lead to the segregation of pair of factors they carried. তাহলে এই এই ধরনের এটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোম পেয়ার অবস্থায় রয়েছে, ওকে, এটা জোড়বদ্ধ অবস্থায় রয়েছে। এর মধ্যে ধরনের দুটো জিন রয়েছে এ এবং বি। এরা যখন সেপারেট হচ্ছে তখন এদের উপরে যে জিনগুলো রয়েছে সেই জিনগুলো কি হচ্ছে সেপারেট হয়ে যাচ্ছে, এই জিনগুলো সেপারেট হয়ে যাচ্ছে, এটাই বলতে চাইছেন। সার্টেন ইউনাইটেড দ্য নলেজ অফ ক্রোমোজোমাল সেগ্রিগেশন উইথ মেন্ডেলিয়ান। তাহলে সার্টেন কী করলো, তা এই যে ক্রোমোজোমাল সেগ্রিগেশন পৃথক হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা মেন্ডেলের প্রিন্সিপালের সঙ্গে সেগ্রিগেশনের সঙ্গে কম্পেয়ার করলো, যেটাকে আমরা বলছি ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। ফলোইং দিস সিনথেসিস of ideas, experimental verification of the chromosomal theory of inheritance by Thomas Hunt Morgan, T.H. Morgan and his colleagues lead to the discovery on the basis for the variation that sexual reproduction process, এই যে পৃথক হয়ে যাওয়া জিনগুলো আলাদা কার দ্বারা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রডিউসের মাধ্যমে হচ্ছে। মর্গান ওয়ার্কড উইথ দ্য টাইনি ফ্রুট ফ্লাই ড্রসোফিলা মেলানোগাস্টা। তাহলে মর্গান কার উপরে কাজ করেছিল, এই যে ড্রসোফিলা মেলানোগাস্টার উপরে কাজ করেছিল, ফ্রুট ফ্লাই বলা হয়, হুইচ ওয়ার ফাউন্ড ভেরি সুইটেবল ফর সাচ স্টাডিজ। এই যে তোমার ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সের ক্ষেত্রে যে এক্সপ্লেনেশন সেটা এই ফল মাছের উপরে স্টাডি করে সে পেয়েছিল। They could be grown on simple synthetic medium in the laboratory. তারা কি খুব সহজে কি একটা মিডিয়ামের মাধ্যমে তারা গ্রো করতে পারে। They complete their life cycle in about 2 weeks and single mating could produce a large number of progeny flies. তা টি.এইচ. মর্গান ড্রসোফিলা এর কারণে ছিল, কারণ ড্রসোফিলা কি হচ্ছে যে ল্যাবরেটরি যে নিউট্রিশন মিডিয়াম রয়েছে সেখানে খুব সহজে জন্মাতে পারে। 2 সপ্তাহের মধ্যে এরা অনেকগুলো
নতুন অর্গানিজম তৈরি করতে পারা যায়, এদের লাইফ সাইকেল কমপ্লিট হয়, যার ফলে এটা খুব সহজে স্টাডি করা যায়। এবং আরেকটা হচ্ছে কি, এদের ক্রোমোজোম নাম্বার পুরো সিকোয়েন্স করা হয়েছে। দেয়ার ওয়ার ক্লিয়ার ডিফারেন্সিয়েশন অফ দ্য সেক্সেস, দ্য মেল এবং ফিমেলের মধ্যে কি, যে মেল এ নাম্বার মেল অ্যান্ড বি নাম্বার ফিমেল, খুব সহজে এটাকে আলাদা করা যায়। অলসো ইট হ্যাজ মেনি টাইপ অফ হেরিডিটারি ভ্যারিয়েশন, এবং এদের মধ্যে কি অনেক, যেমন মটর গাছের মধ্যে যেমন 7 রকমের ভ্যারিয়েশন পাওয়া গেল, সেরকম এদের ক্ষেত্রে অনেকগুলো ভ্যারিয়েশন পাওয়া যায়, যা মাইক্রোস্কোপের তলায় দেখতে পাওয়া যায়। তাহলে এই জন্য এইসব কারণের জন্য কী হলো, এক নম্বর হচ্ছে ল্যাবরেটরিতে খুব সহজেই এটাকে কালচার মিডিয়ামে কালচার করা যায়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, এরা হচ্ছে শর্ট লাইফ স্প্যান, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে জীবনচক্র সম্পূর্ণ হয় বলে, এবং তার কি 2 সপ্তাহের মধ্যে অনেকগুলো প্রজাতির তৈরি করে, এবং এদের মেল ফিমেল খুব সহজে আলাদা করা যায়। এর মধ্যে অনেকগুলো তোমার ডিসক্রিট ক্যারেক্টার রয়েছে, পৃথক পৃথক কন্ট্রাস্টিং ক্যারেক্টার রয়েছে, যা মাইক্রোস্কোপের তলে খুব সহজে দেখতে পাওয়া যায়। এই জন্য টিএইচ মর্গান কী করলো, এই ড্রসোফিলা মাছিটাকে নিল। তাহলে এখানে দেখ ছবিগুলো দেখলে বুঝতে পারবে যে ক্রোমোজোমগুলো এখানে যে ইয়েলো কালার বা অরেঞ্জ কালার যে ক্রোমোজোমগুলো রয়েছে, সেই ক্রোমোজোমগুলো কী হয়, প্রথমে G1 দশা, কোষ চক্রের G1 দশা ছিল, G2 দশা কী হলো, ওরা G2 এবং S দশা মিলে তোমার তৈরি হলো কি, S দশা মিলে ডাবল হয়ে গেল ক্রোমোজোম নাম্বারটা। এবার ক্রোমোজোম নাম্বার ডাবল হওয়ার পর সেটা কি ইকুয়াটোরিয়াল রিজন, অর্থাৎ মিয়োসিসের মেটাফেজ ইকুয়াটোরিয়াল একটা নির্দিষ্ট নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত হলো, তার ব্রেমতন্তু তৈরি হলো এবং এটা কাইনেটোকরের সঙ্গে যুক্ত হয়ে গেল। এরপর কি হচ্ছে দেখো, যে পেয়ার অফ ক্রোমোজোম কী হলো, মিয়োসিস 1-এ আলাদা হয়ে গেল, অর্থাৎ ক্রোমোজোম নাম্বার ডিক্রিজ করলো। এরপরে কি হলো, এর যে ক্রোম্যাটিডগুলো রয়েছে, এখানে কিন্তু ক্রোমোজোম সেপারেশন ঘটলো, আর এখানে মিয়োসিস 2-তে এসে ক্রোম্যাটিড সেপারেশন ঘটলো, মনে রাখবে এটা, ক্রোম্যাটিড সেপারেশন। তাহলে এই ক্রোম্যাটিডগুলো এবার ক্রোমোজোমগুলো সেপারেট হয়ে গেল, হ্যাপ্লয়েড হয়ে গেল, 2n থেকে n হয়ে গেল এটা। এরপরে এখানে কি হচ্ছে, শুধুমাত্র ক্রোম্যাটিডের সেপারেট হয়ে 4টা বিভিন্ন গা তৈরি করলো। এবার এই ক্রোমোজোমগুলো যখন আলাদা হয়ে যাচ্ছে গ্যামেট তৈরি করার সময়, তো ক্রোমোজোমের উপর অবস্থিত যে জিনগুলো রয়েছে, সেই জিনগুলো যে অ্যালিল পেয়ারে তৈরি, সেগুলো কিন্তু পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে। একই ঘটনা এখানে দেখে যেখানে দেখানো হয়েছে। তো এবার একটা সংক্ষেপে তার ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সটাকে একবার বুঝে নেওয়ার চেষ্টা করো সংক্ষেপে। ডিউরিং মিয়োসিস, কখন মিয়োসিসের সময়, হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার, হোমোলোগাস মানে এই যে সমস্ত ক্রোমোজোম, এটা বাবার কাছ থেকে আসছে, মায়ের কাছ থেকে আসছে, যাদের আকার, আকৃতি, জিনের অবস্থান, জিনের সংখ্যা, জিনের প্রকৃতি সবগুলো একই রকম হয়। পেয়ার্স মাইগ্রেট অ্যাজ ডিসক্রিট স্ট্রাকচার দ্যাট আর ইন্ডিপেন্ডেন্ট অফ আদার ক্রোমোজোম পেয়ার। তো একটা ক্রোমোজোম পেয়ার অন্য ক্রোমোজোম পেয়ারের উপরে নির্ভর করে না তাদের পৃথক হওয়ার জন্য, তারা ইন্ডিপেন্ডেন্টলি কি হয়, ইন্ডিপেন্ডেন্টলি পৃথক হয়ে যায়। তারপর বলছে দেখো, এখানে বলছে দ্য সর্টিং অফ ক্রোমোজোম ফ্রম ইচ হোমোলোগাস পেয়ার ইন্টু প্রি গ্যামেটস অ্যাপিয়ার টু বি র্যান্ডাম, অর্থাৎ প্রি গ্যামেটের আগে, অর্থাৎ গ্যামেট ফর্মেশন, যে গ্যামেট হয়েছে, গ্যামেট ফর্মেশনের আগে কোন গ্যামেটের মধ্যে যাবে, কোন ক্রোমোজোমটা কোন গ্যামেটের মধ্যে যাবে, সেটা সর্টিং হয়ে যায়। ইচ প্যারেন্ট, প্রত্যেকটা প্যারেন্ট সিনথেসাইজড গ্যামেটস দ্যাট কন্টেন অনলি হাফ অফ দ্য ক্রোমোজোমাল কম্পোনেন্ট। তাহলে এখানে যে ক্রোমোজোমটা ছিল, প্রত্যেকটা কম্পোনেন্ট কি পেল, হাফ পাচ্ছে, অর্ধেকটা পাচ্ছে। ইভেন দো মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস ডিফার ইন সাইজ অ্যান্ড মরফোলজি, দে হ্যাভ দ্য সেম নাম্বার অফ ক্রোমোজোম। দেখো, যখন গ্যামেট তৈরি হচ্ছে, হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম থাকছে গ্যামেটের মধ্যে, তো স্পামটা হচ্ছে কি ছোট এবং চলনে সক্ষম, কিন্তু এগটা হচ্ছে কি বড় এবং চলনে অক্ষম, তবুও কিন্তু ওদের ক্রোমোজোম নাম্বারটা সেম থাকছে। দ্য গ্যামেটিক ক্রোমোজোম কম্বাইন্ড ইন ফার্টিলাইজেশন টু প্রডিউস অফস্প্রিং উইথ দ্য সেম ক্রোমোজোম অ্যাজ দ্য প্যারেন্ট। কিন্তু যখন আবার ধরে নাও এখানে 2n ছিল, দুটো গ্যামেট তৈরি হলো n নাম্বার, কিন্তু এদের যখন আবার নিষেক হচ্ছে, তখন আবার 2n নাম্বার হয়ে যাচ্ছে, এটাই বলতে চাইছে। তো এর মধ্যে যে ক্রোমোজোম, এর মধ্যে যে ক্রোমোজোম ছিল এবং ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো ছিল, তারা সেপারেট হয়ে গ্যামেট তৈরি করলো, কিন্তু আবার চলে আসলো কোথায়, তোমার অফস্প্রিংয়ের মধ্যে এই ক্রোমোজোমগুলো আসলো, বলে এই ক্রোমোজোমের মাধ্যমে বংশগত বৈশিষ্ট্যগুলো একজনের থেকে পরবর্তীতে সঞ্চারিত হলো। এটাই হলো ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। আশা করি বুঝতে পেরেছো। এবার লিঙ্কেজ অ্যান্ড রিকম্বিনেশন। তো লিঙ্কেজ এবং রিকম্বিনেশনটা বুঝতে গেলে তোমার এর কি হচ্ছে, যে নর্মালি আমাদের কি হয়, প্রত্যেকটা জীবের মধ্যে ভ্যারিয়েশন হয়,
অর্থাৎ পিতৃজনু থেকে আপত্যজনের মধ্যে ভ্যারিয়েশন বা পৃথক আসে। কিন্তু টি.এইচ. মর্গান, সাটেন এবং বোভেরি প্রথম দেখলো যে কিছু কিছু ক্ষেত্রে তোমার কি হচ্ছে, তোমার এই ভ্যারিয়েশনটা আসে না। মানে নর্মালি আমরা মেন্ডেল এক্সপেরিমেন্ট যখন করেছি তখন দেখতে পেয়েছি কি যে এখানে প্যারেন্টাল যে জেনারেশন তার পরিমাণটা কম। বিশেষ করে ডাইহাইব্রিড ক্রসগুলো লক্ষ্য করবে যে প্যারেন্টাল যে জেনারেশন তার পরিমাণটা খুবই কম হচ্ছে, 1:1। দুটো প্যারেন্টাল পাওয়া যাচ্ছে, 14খানা তোমার নতুন বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্যারেন্টের বৈশিষ্ট্যটা বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, নতুন হাইব্রিড খুব কম পরিমাণে তৈরি হচ্ছে। তো এটার কারণ হিসেবে তারা বলেছিল যে এটার কারণ হচ্ছে কি যে সমস্ত ক্রোমোজোমগুলোর উপরে যে জিনগুলো রয়েছে সেই জিনগুলোর মধ্যে ক্রসিং ওভার ঘটে না। অর্থাৎ ক্রসিং ওভার না হওয়ার জন্য যখন একজন গ্যামেট ফর্মেশন হয় তখন তারা যে ক্রোমোজোমে ছিল প্যারেন্টাল জেনারেশনে সেই ক্রোমোজোমের উপরে থেকে যায় এবং সেখানে ক্রোম থাকার ফলে সেটা সেই ক্রোমোজোমের মাধ্যমে ট্রান্সফার হয়, কিন্তু কোনো ক্রসিং ওভার ঘটে না, অর্থাৎ নতুন বৈশিষ্ট্য তৈরি হয় না বলে এই তোমার লিঙ্কেজটা ঘটে না। অর্থাৎ তোমার একটা ভালো এখানে ড্রয়িং করে দেখাচ্ছি যে নর্মালি আমাদের কি হয়, দুটো হোমোলোগাস পেয়ার ধরে নাও, এই হোমোলোগাস পেয়ারের মধ্যে কি হয়, এদের মধ্যে যে ক্রসিং ওভার বা রিকম্বিনেশন হয়, অর্থাৎ ক্রসিং ওভার বা রিকম্বিনেশন হয়, এরকমভাবে রিকম্বিনেশন হচ্ছে। তার ফলে কি তৈরি হলো দেখো, এখানে তৈরি হয়ে গেল এভাবে তোমার একটা হাইব্রিড তৈরি হচ্ছে। এটা হাইব্রিড তৈরি হলো, অর্থাৎ ক্রোমোজোমের খণ্ডকের তোমার কি হলো, ট্রান্সফার হলো এক জেনারেশন থেকে অন্য জেনারেশন। তার ফলে কি হচ্ছে, দেখা হলো এখানে একটা সি জিন ছিল, এখানে একটা সি জিন ছিল, এবার এখানে একটা ডি জিন ছিল। আর এর ক্ষেত্রে ধরে নাও রেডের ক্ষেত্রে এখানে এ জিন ছিল, এখানে বি জিন ছিল। তাহলে কি হলো, ওর যে সি আর ডি জিনটা ছিল, সে সি আর ডি জিনটা তোমার কোথায় চলে আসলো, সি আর ডি জিনটা এখানে চলে আসলো, মানে এ আর বি এখানে চলে আসলো, আর এর ক্ষেত্রে সি এবং ডি এখানে চলে আসলো, তার নতুন বৈশিষ্ট্য তৈরি হচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিন্তু যখন আমরা লিঙ্কেজ পড়বো দেখা যাচ্ছে যে ক্রোমোজোমটা, যে ধরুন এই ক্রোমোজোমের উপরে কি ছিল, সি এবং ডি দুটো জিন ছিল, একটা সি ছিল একটা ডি ছিল, এবং অন্য একটা যে ক্রোমোজোম ছিল হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোমের মধ্যে, তার মধ্যে দেখা গেলো এ এবং বি জিনটা ছিল, এ আর বি জিনটা ছিল, এ ছিল আর বি জিনটা ছিল। এবার যেহেতু এদের মধ্যে কোনো ক্রসিং ওভার ঘটে না, নো ক্রসিং ওভার, তার ফলে ক্রসিং ওভার না ঘটার ফলে কি তাদের মধ্যে জিনের এক্সচেঞ্জ ঘটে না, এবং যে এক্সচেঞ্জ না ঘটার জন্য কি হলো, যে ক্রোমোজোমগুলো যেখানে ছিল সেই ক্রোমোজোমগুলো সেখানে থেকে যাওয়ার যে টেন্ডেন্সি সেটাকে লিঙ্কেজ বলা হয়। তার ফলে ভ্যারিয়েশন আসছে না বলে অফস্প্রিংগুলো বেশিরভাগ ক্ষেত্রে তোমার প্যারেন্টাল জেনারেশনের মতো হয়ে যাচ্ছে। তাহলে এটাকে বলা হয় লিঙ্কেজ। তাহলে মর্গান carried out several dihybrid crosses in Drosophila to study the genes that were sex linked. তাহলে কি হচ্ছে, মর্গান কি করেছিল, ড্রসোফিলা ম্যালানোগাস্টার বা ফ্রুট ফ্লাইয়ের উপরে অনেক রকম ডাইহাইব্রিড ক্রস করেছিল, যার ফলে সে কি করে সেক্স লিঙ্কড যে ক্যারেক্টারগুলো সেগুলো বুঝতে পারে। The crosses were similar to the dihybrid crosses carried out by the Mendels of P. অর্থাৎ মেন্ডেলের ক্ষেত্রে যে আর আর ওয়াই ওয়াই এর সঙ্গে আর আর ওয়াই ওয়াই এই সমস্ত ডায়াহাইব্রিড ক্রসগুলো করানো হয়েছিল, এরকম ডায়াহাইব্রিড ক্রসগুলো একই রকমভাবে করিয়েছিল। ফর এক্সাম্পল, মর্গান হাইব্রিডাইজ ইয়েলো বডিড হোয়াইট আইড ফিমেল টু ব্রাউন বডিড রেড আই। সে কী করেছিল, ইয়েলো বডি হোয়াইট আই, সে করেছিল ইয়েলো বডি হোয়াইট আই এর সঙ্গে তোমার হোয়াইট আই এর সঙ্গে কী করেছিল, ব্রাউন বডি এবং রেড আই। ওকে, এর একটা এক্সপেরিমেন্ট করেছিল, ইয়েলো হোয়াইট এবং রেড আই। হ্যাঁ, এবং ইন্টার ক্রস দেয়ার F1 পর্যন্ত। এখানে দেখো প্রথমে ইয়েলো হোয়াইট রয়েছে, ইয়েলো হোয়াইটের সঙ্গে কী করে হচ্ছে ব্রাউন এবং রেড, কারণ ব্রাউন রেডটা হচ্ছে ওয়াইল্ড টাইপ, মানে হচ্ছে নন ন্যাচারাল পাওয়া যায় নর্মালি। এবার এদের মধ্যে F1 জেনারেশন যেটা তৈরি হয়েছিল তার আবার ইন্টার ক্রস করানো হয়েছিল,
He observed that two genes did not segregate independently of each other and F2 ratio deviate from significant 9:3:3:1 ratio. সে দেখেছিল যে নর্মালি কি মেন্ডেলের ক্ষেত্রে 9:3:3:1 রেশিও তৈরি হয়, কিন্তু এর ক্ষেত্রে 9:3:3:1 রেশিও তৈরি হয়নি। যখন কি করলো, ইয়েলো হোয়াইটের সঙ্গে ওয়াইল্ড টাইপ বা ব্রাউন বডি রেড আইড এর ক্রস করানো হলো, দেখা গেল যে এখানে যা F1 জেনারেশন যা তৈরি হয়েছে ওদের ক্ষেত্রে আবার ইন্টার ক্রস করানো হয়, তো দেখা যাচ্ছে ওখানে কি হচ্ছে, নর্মাল মেন্ডেলকে 9:3:3:1, এখানে টোটাল 16টা ক্যারেক্টার তৈরি হয়েছিল, তার মধ্যে মাত্র 2খানা ক্যারেক্টার তোমার হচ্ছে কি 2 ক্যারেক্টার হচ্ছে প্যারেন্টাল হচ্ছে, বাকি 14টা হাইব্রিড হয়েছিল, 14 হাইব্রিড হয়েছিল। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 98.7% হচ্ছে প্যারেন্টাল ক্যারেক্টার তৈরি হচ্ছে এবং রিকম্বিনেন্ট হচ্ছে মাত্র 1.3%। এটাকে বলে তাহলে এটা কি মেন্ডেলের সূত্র থেকে ডেভিয়েট হয়ে যাচ্ছে, অর্থাৎ উল্টো হয়ে যাচ্ছে। Morgans and his groups knew that the genes were located on the X chromosome. Chromosomal theory of inheritance আমরা কি দেখলাম, যে জিনগুলো থাকে সেগুলো লাইনিয়ার ভাবে কোথায় থাকে, ক্রোমোজোমের উপর অবস্থান করে, এখানে এক্স ক্রোমোজোমের অবস্থান করে, যেহেতু সেক্স লিঙ্কড নিয়ে কাজ করেছিল। অ্যান্ড স এবং দেখলো কুইকলি দ্যাট হোয়েন দ্য টু জিনস ইন এ ডাইহাইব্রিড ক্রস ওয়ার সিচুয়েটেড অন দ্য সেম ক্রোমোজোম, দ্য প্রপোর্শন অফ দ্য প্যারেন্টাল জিন কম্বিনেশন ওয়ার মাচ হায়ার দ্যান দ্য নন প্যারেন্টাল টাইপ। সে দেখলো যখন এক্স ক্রোমোজোমগুলোকে স্টাডি করলো এবং এক্স ক্রোমোজোম স্টাডি করার পর সে দেখতে পেলো যখন এই জিনগুলো কোথায় অবস্থান করছে, যখন জিনগুলো তোমার এক্স ক্রোমোজোমের উপর খুব কাছাকাছি অবস্থান করছে, বলছে টু জিনস ইন ডাইহাইব্রিড ক্রস ওয়ার সিচুয়েটেড ইন দ্য সেম, টু জিন ইন ডাইহাইব্রিড ক্রসে যখন দুটো জিন একই ক্রোমোজোমের উপর অবস্থান করছে, তখন তাদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে প্যারেন্টাল জেনারেশন যেটা আছে তার পরিমাণটা বেশি হচ্ছে হাইব্রিড জেনারেশন বা নন প্যারেন্টাল। এটা হচ্ছে নন রিকম্বিনেন্ট বা নন প্যারেন্টাল, প্যারেন্টাল মানে রিকম্বিনেন্ট, নন রিকম্বিনেন্ট হচ্ছে তোমার কি প্যারেন্টাল, আর রিকম্বিনেন্ট হচ্ছে তোমার নতুনভাবে বসিস নন প্যারেন্টাল। তো এখানে প্যারেন্ট যখন দুটো কি থাকছে, জিন একই ক্রোমোজোম উপরে অবস্থান করছে, তখন তারা কি হচ্ছে সেক্ষেত্রে দেখায় না, অর্থাৎ প্যারেন্টাল জেনারেশন বেশি দেখাচ্ছে, নন প্যারেন্টাল জেনারেশন দেখায় না। Morgan attributed this due to physical association or linkage of the two genes and coined the term linkage. তাহলে বললো কি যে যখন একই ক্রোমোজোমের উপরে দুটো জিন অবস্থান করছে, তো সেই ক্ষেত্রে কি ক্রসিং হওয়ার জিনিসটা দেখাচ্ছে না, দেখাচ্ছে কি সেখানে যে জিনিসটার জন্য যে জিনিসটার জন্য তোমার কি হচ্ছে প্যারেন্টাল জেনারেশনটা বেশি হচ্ছে এবং রিকম্বিনেন্ট জেনারেশনটা কম হচ্ছে, তিনি এটার নাম দেন কি লিঙ্কেজ। To describe this physical association of genes on chromosome and the term recombination to describe generation of non-parental gene combination, কিন্তু এটাকে আবার এই প্যারেন্টাল যখন বেশি হচ্ছে এটাকে লিঙ্কেজ বলছে, আর যখন তোমার নন প্যারেন্টাল কি হচ্ছে এটা হচ্ছে কার দ্বারা, রিকম্বিনেশনের মাধ্যমে তৈরি হচ্ছে। To describe the generation of non-parentals and the gene combination, Morgan and his group also found that even when genes were grouped on the same chromosome, some genes were very tightly linked. আবার বলে যখন এই ক্রোমোজোমগুলো একই জিনগুলো যখন একই ক্রোমোজোমের অবস্থান করছে এবং তারা টাইটলি লিঙ্ক থাকে, পরস্পরের সঙ্গে খুব কাছাকাছি অবস্থান করছে, সে ভেরি স্লো রেট অফ রিকম্বিনেশন। বলছে যখন এই দুটো জিনের মধ্যে ডিস্টেন্সটা খুবই কম হচ্ছে, লো ডিস্টেন্স হচ্ছে, তখন তারা টাইটলি প্যাকড হচ্ছে, এবং যখন টাইটলি প্যাকড হচ্ছে তখন সে তাদের ক্ষেত্রে কি ভেরি লো রিকম্বিনেশন, তাদের ক্ষেত্রে রিকম্বিনেন্ট তৈরি হওয়ার এটা কমে যাচ্ছে। অর্থাৎ তাহলে দুটো জিনের একটা ক্রোমোজোমের উপর অবশ্য দুটো জিনের উপরে কিন্তু লিঙ্কেজ নির্ভর করছে, যখন একই ক্রোমোজোমের উপরে জিনগুলো অবস্থান করছে তার উপরে জিনগুলোর মধ্যে ডিস্টেন্সটা যখন খুব কম হচ্ছে, তখন এই লো ডিস্টেন্সের জন্য তাদের মধ্যে রেট অফ রিকম্বিনেশনটা লো হয়ে যাচ্ছে, রেট অফ লিঙ্কেজটা অনেক হাই হয়ে যাচ্ছে। আবার বলছে কি গ্রুপড অন দ্য সেম সাম জিনস আর ভেরি টাইটলি লিঙ্কড showed very low recombination, while যখন আদার্স ওয়ার লুজলি লিঙ্কড, কিন্তু অন্যগুলো যখন এরা পরস্পর থেকে ধরনের দূরে অবস্থান করছে, অর্থাৎ এখানে তোমার এখানে সি এ অবস্থান করে বি অবস্থান করছে, তো এখানে এ অবস্থান করছে, তাহলে এদের মধ্যে যখন ডিস্টেন্সটা বেশি হচ্ছে তাদের মধ্যে লিঙ্কেজের পরিমাণটা
কি হচ্ছে, কমে যাচ্ছে, রিকম্বিনেন্টের পরিমাণটা বাড়ছে। 4 example, he found that the genes হোয়াইট অ্যান্ড ইয়েলো ওয়ার ভেরি টাইটলি লিঙ্কড। সে বললো কি, এই যে ইয়েলো এবং হোয়াইটের জন্য দায়ী যে জিনটা, এরা পর খুব টাইটলি লিঙ্কড রয়েছে, পাশাপাশি অবস্থান করেছে। পাশাপাশি অবস্থান করার জন্য তাদের মধ্যে কি রয়েছে, অবস্থান করার জন্য তাদের মধ্যে দেখা যাচ্ছে 1.3% রিকম্বিনেশন, হোয়াইট অ্যান্ড মিনিয়েচার উইং শোড 37.2 রিকম্বিনেশন। মানে এখানে একটা লক্ষ্য করো যে এটা আমি করে দেখাচ্ছি পরে, এখানে হোয়াইট এবং মিনিয়েচার মানে কি, যাদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে হোয়াইট আইড রয়েছে এবং মিনিয়েচার অর্থাৎ ছোট পাখনা রয়েছে, তাদের সঙ্গে যখন ক্রস করা হচ্ছে ওয়াইল্ড টাইপের, তখন দেখা যাচ্ছে এখানে প্যারেন্টাল জেনারেশনটা 62.8% হচ্ছে। কিন্তু যখন ইয়েলো হোয়াইট এর সঙ্গে ওয়াইল্ড টাইপের তোমার কি হচ্ছে ক্রস করাচ্ছে, তখন প্যারেন্টাল 98.7। তাহলে এই দুটো রেজাল্ট থেকে কী বোঝা যাচ্ছে যখন ইয়েলো হোয়াইটের ক্ষেত্রে যে জিনগুলো সেগুলো ক্রোমোজোমের উপর কাছাকাছি অবস্থান করছে বলে প্যারেন্টাল জেনারেশনের লিঙ্কেজ দেখাচ্ছে, লিঙ্কেজ দেওয়ার ফলে প্যারেন্টাল জেনারেশনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। কিন্তু যখন বলছে হোয়াইট অ্যান্ড মিনিয়েচার, দেখো এখানে জাস্ট লক্ষ্য করে এখানে ডাব্লু আর এম এর মধ্যে অনেকটা ডিস্টেন্স রয়েছে, কিন্তু এখানে ডাব্লু আর ওয়াই এর মধ্যে খুব অল্প ডিস্টেন্স রয়েছে। অল্প ডিস্টেন্স মানে কি, এরা লিঙ্কেজ দেখাচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে লিঙ্কেজের পরিমাণটা লিঙ্কেজ হচ্ছে কিন্তু লিঙ্কেজটা খুব কম পরিমাণে হচ্ছে, এটাকে ইনকমপ্লিট লিঙ্কেজ বলা হচ্ছে। এটা হচ্ছে কমপ্লিট লিঙ্কেজের মধ্যে পড়ে যাচ্ছে মোটামুটি। তো এখানে কি হচ্ছে দেখো, এর মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি হওয়ার ফলে কি হচ্ছে, এখানে প্যারেন্টাল জেনারেশনের পরিমাণটা অনলি 62.8% হচ্ছে। এখানে রিকম্বিনেন্ট জেনারেশনের পরিমাণটা হচ্ছে কত, 37.2%, এখানে সেখানে অনলি 1.3%। কারণ ইয়েলো হোয়াইটের যে জিনগুলো ক্রোমোজোমের অবস্থান, তাদের মধ্যে ডিস্টেন্সটা খুব কম। যত ডিস্টেন্স কম হয় তারা টাইটলি প্যাকড হয়ে, আর তত টাইটলি প্যাকড তাদের মধ্যে লিঙ্কেজটা বেশি পরিমাণে হবে। His student Alfred Stewart-Bent used the frequency of recombination between gene pair on the same chromosome as measure of the distance between genes and mapped their position on the chromosome. তাহলে বললো কি যে এখানে লিঙ্ক রেট অফ রিকম্বিনেশন এ ডিপেন্ড করে কার উপরে, তোমার হচ্ছে 1 ডিস্টেন্স বিটুইন জিন, দুটো জিনের মধ্যে যে ডিস্টেন্স তার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। টুডে জেনেটিক ম্যাপ আর এক্সটেন্সিভলি ইউজ। জেনেটিক ম্যাপ মানে এই ক্রোমোজোমের উপর যে রৈখিকভাবে জিনগুলো অবস্থান করছে, সেই জিনগুলোর মধ্যে যে ডিস্টেন্স, সেটা যে তার মধ্যে মাপা হয় তাকে বলছি আমরা তোমার জেনেটিক ম্যাপ। এটার জন্য আলাদা ভিডিও করে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেটা হচ্ছে জেনেটিক ম্যাপ কী জিনিস বা কীভাবে তোমার মেজার করতে হয়। Are extremely used to starting point in the sequencing of whole genome as was done in the case of human genome sequencing, মানে প্রত্যেকটা জীবের জেনোমকে সিকোয়েন্স করা, তার মধ্যে কতগুলো জিন রয়েছে, কি জিনের কোন গুরুত্ব রয়েছে, জিনের কী অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এইসব জানার জন্য জেনোমিক সিকোয়েন্স করা হয়। তো মানুষের ক্ষেত্রে হিউম্যান জেনোম প্রজেক্ট করা হয়েছে, সেখানে কিন্তু এই ফিজিক্যাল ম্যাপিংয়ের ডিস্টেন্সটা পাওয়া যায়, মানে কাজে লাগে। এবার দেখো এই জিনিসটাকে আমরা করে দেখাই যে ধরে নাও এখানে কী হচ্ছে, প্রথমটা করছি, দেখো এখানে ইয়েলো হোয়াইট দুটো জিন রয়েছে, সেটা হচ্ছে একটা ইয়েলো হোয়াইট, এদের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু খুব কম পরিমাণে রয়েছে, ইয়েলো হোয়াইট, এখানে ইয়েলো হোয়াইট রয়েছে। এর সঙ্গে ক্রস করাচ্ছে এর সঙ্গে ক্রস করাচ্ছে তোমার ওয়াইল্ড টাইপ, এটা ইয়েলো বডি এবং হোয়াইট আই, ইয়েলো বডি আর হোয়াইট আই, আর একটা ব্রাউন বডি এবং রেড আই, সেটা হচ্ছে তোমার, এটা মানে হচ্ছে মেল ক্রোমোজোম, আর এখানে রয়েছে ওয়াই প্লাস ডাব্লু প্লাস। এদের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু খুব কম, দেখো ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই কম। এদের যখন ক্রস করানো হচ্ছে তখন কী পাওয়া যাচ্ছে, তো প্রথমে দেখো আমরা তৈরি করছি, গ্যামেট তৈরি করে নিচ্ছি। তো এর ক্ষেত্রে গ্যামেট হয়ে গেল কটা, একটা হচ্ছে ওয়াই প্লাস আর ডাব্লু প্লাস, আর একটা হলো কি, আরেকটা গ্যামেট হলো তোমার ক্রোমোজোম, এবং এর ক্ষেত্রে কি হলো, এর ক্ষেত্রে হচ্ছে তোমার ওয়াই ডাব্লু, আরেকটা গ্যামেট হলো তোমার ওয়াই ডাব্লু। দুটো গ্যামেট এখানে তৈরি হলো, মিয়োসিস প্রক্রিয়া দুটো গ্যামেট তৈরি হলো।
এবার এদের মধ্যে যখন আমি ক্রস করাবো তখন ওয়াই ডাব্লু এটা পাশাপাশি অবস্থান করছে, মনে রাখবে ওয়াই ডাব্লু। তাহলে পেলাম কি, একটা হচ্ছে ওয়াই প্লাস ডাব্লু প্লাস, ওয়াই প্লাস ডাব্লু প্লাস, আর একটা হচ্ছে, তাহলে আমরা এখানে ওয়াই প্লাস ডাব্লু প্লাস লিখে দিই, ওয়াই প্লাস ডাব্লু প্লাস, আর এখানে ওয়াই প্লাস ডাব্লু প্লাস। এবার হচ্ছে কি দেখো ওয়াই ডাব্লু ওয়াই ডাব্লু আর ওয়াই ডাব্লু। তাহলে এখানে যে চারটে গ্যামেট তৈরি হলো, এবার কি হচ্ছে যে এই চারটে গ্যামেটকে আবার এটাকে আবার এটা F1 জেনারেশনে তৈরি হয়ে গেল। F2 জেনারেশনে যখন আমরা যাব তখন এখানে দেখাতে হবে তোমাকে কি, তাহলে এখানে ওয়াই ডাব্লু মানে একই জিনিস রয়েছে, তাই এদের মধ্যে ইন্টার ক্রস করা যাবে, ইন্টার ক্রস এদের মধ্যে আবার ক্রস করানো হলো। কি ক্রস করা, দেখো যে তাহলে এখানে কি ওয়াই ডাব্লু পেয়েছি আমি, আর কি পেয়েছি, একটা পেয়েছি ওয়াই ডাব্লু, এটা পেয়েছি। এবার এদের সঙ্গে আমি ক্রস করাবো কি কি, দেখো এখানে বাকি এখানে চারটে গ্যামেট তৈরি হয়েছে, ঠিক না? এখানে তোমার ওয়াই ডাব্লু প্লাস একই জিনিস তৈরি হয়েছে এখান থেকে আমি পাচ্ছি কি ওয়াই ডাব্লু ওয়াই প্লাস ডাব্লু প্লাস পেয়েছি। তাহলে এখানে যখন আমি ওয়াই প্লাস ডাব্লু প্লাস, এখান থেকে দুটো জিনিস মনে রাখবে, যে প্রথমে হচ্ছে যে এখান থেকে যে দুটো গ্যামেট তৈরি হবে, তো একটা হচ্ছে কি ওয়াই প্লাস ডাব্লু প্লাস, একটা হচ্ছে তোমার ওয়াই ডাব্লু। এবং এখানের মধ্যে কিছুটা সামটাইমস রিকম্বিনেশন অকার হচ্ছে। তো দেখা যাচ্ছে এখানে হচ্ছে রিকম্বিনেশন যখন অকার হবে তখন এখানে আমরা পেয়ে যাব কি তার ফলে এখানে ওয়াই নর্মাল ছিল, এখানে ধরে না ওয়াই এই ডাব্লু প্লাসটা উপরে চলে গেল, আর এর যে ডাব্লু ছিল সেই ডাব্লুটা কোথায় চলে আসলো, এখানে চলে আসলো। আবার এখানে হচ্ছে কি তোমার ওয়াই থেকে গেল আর ওয়াই প্লাস হয়ে গেল, মানে এর মধ্যে কিছুটা ক্রসিং ওভার ঘটলো। তাহলে এখানে চারটা গ্যামেট তৈরি হবে, একটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়াই ডাব্লু, একটা হচ্ছে ওয়াই প্লাস ডাব্লু প্লাস, এটা গ্যামেট তৈরি হলো। একটা গ্যামেট তৈরি হলো তোমার কি ওয়াই আর ডাব্লু, যেটা নর্মালি প্যারেন্টাল টাইপ ছিল। আবার তোমার তৈরি হলো কি যেটা রিকম্বিনেশন হলো, আমাদের ক্ষেত্রে রিকম্বিনেশন, তাদের ক্ষেত্রে একটা হচ্ছে কি ওদের ক্ষেত্রে তো তৈরি হয়েছে তোমার কি, এক তৈরি হয়েছে ডাব্লু তৈরি হয়েছে, আর এখানে তোমার তৈরি হয়েছে কি ওয়াই। এখানে ওয়াই প্লাস ছিল, এখানে ডাব্লু প্লাস হলো। তাহলে আমরা যখন এটা করব, দেখো ব্লুগুলো দেখছি এটা, তাহলে ওয়াই ডাব্লু, এখানে দেখো প্যারেন্টাল টাইপ ওয়াই ডাব্লু, এটা হচ্ছে কি ওয়াই প্লাস ডাব্লু প্লাস, দুটো কালার ইউজ করছি যাতে বুঝতে পারো। তাহলে একটা হচ্ছে ওয়াই প্লাস ডাব্লু প্লাস, ওর সঙ্গে তোমার হয়ে গেল কি ওয়াই ডাব্লু। আবার এখানে দেখো ওয়াই প্লাস ডাব্লু, এটা হচ্ছে কি ওয়াই ডাব্লু। আবার এখানে দেখো কি হচ্ছে ওয়াই ডাব্লু প্লাস রয়েছে, তো ওয়াই ডাব্লু প্লাস,
আর নিচে রয়েছে কি ওয়াই ডাব্লু। এবার এখানে কি রয়েছে দেখো ওয়াই ডাব্লু, এর নিচে এটা হয়ে গেল। তারপর ওয়াই প্লাস ডাব্লু প্লাস, ওর নিচে এটা হয়ে গেল। তারপরে এখানে যে রিকম্বিনেন্ট হয়েছে সেখানে কি হচ্ছে ওয়াই প্লাস ডাব্লু, ওর তলায় কি হচ্ছে, ওর তলায় হচ্ছে তোমার হলো। এবার এক্ষেত্রে দেখো ওয়াই ডাব্লু এবং ওয়াই ডাব্লু ওয়াই, তাহলে এখানে এক্ষেত্রে দেখছি এখানে টোটাল তোমার 8খানা বৈশিষ্ট্য পাওয়া গেল। এই বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পাওয়া যাবে যে এর মধ্যে প্যারেন্টাল জেনারেশন যেটা রয়েছে 98, অর্থাৎ ওয়াই ডাব্লু এবং ওয়াই ডাব্লু প্লাস, এই যে এই বৈশিষ্ট্য, এই দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে ওয়াই ডাব্লু, এই যে এই বৈশিষ্ট্যটা ওয়াই ডাব্লু প্লাস এটা, এবং এখানে ওয়াই ডাব্লু ওকে। এই দুটো যে বৈশিষ্ট্য পেয়েছ, এই দুটো বৈশিষ্ট্য কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে তোমার এখানে 98.3 হিসেবে 0.3 হিসেবে চলে আসবে, আর মাত্র 1.7% হিসেবে তোমার অন্যান্য প্যারেন্টাল বৈশিষ্ট্যগুলো আসবে। তো এই যে অন্যান্য প্যারেন্টাল বৈশিষ্ট্যগুলো আসলো, সেটা কত রিকম্বিনেন্টগুলো 1.7% আসলো, কিন্তু নন রিকম্বিনেন্ট যেটা অর্থাৎ যেটা হচ্ছে প্যারেন্টালটা আছে 98.3 আসলো। এই আসাটা কি হচ্ছে 9:9:3:3:1 এর ডেভিয়েশন, অর্থাৎ এটা এই সূত্রটাকে প্রমাণ করে না। এটা কেন হচ্ছে, কারণ একই ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলো কি হচ্ছে এদের মধ্যে ম্যাপ ডিস্টেন্স, অর্থাৎ ডিস্টেন্স যখন কম হচ্ছে তাদের মধ্যে লিঙ্কেজের ফোর্সটা অনেক বেশি হচ্ছে বলে তারা ক্রসিং ওভারের মাধ্যমে সেপারেট হয়ে যায় না এবং লিঙ্কেজ দেখায় বলে কি হয়, এরা তোমার প্যারেন্টাল জেনারেশনের মতো হয়। এই গেল আমাদের লিঙ্কেজের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। তবে লিঙ্কেজের উপরে তো আমি সেপারেট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, সেটা দেখে নিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।